আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অদ্ভুত ইঞ্জিনিয়ারিং এর খবর আজকে পেলাম এবং এত রিলায়েবল একটা সোর্স থেকে পেয়েছি, তাই আমার মনে হলো যে এই বিষয়টা সবাইকে জানানো দরকার। কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং ওয়াটিয়ারি রিলেটেড একটা চক্র ইতিমধ্যে 20,000 আর্মির ড্রেস তৈরি করেছে। কিছু হলো আর্মির সৈনিকদের, আর আহ, কিছু হলো আর্মি অফিসারদের, বিশেষ করে ক্যাপ্টেন এবং মেজর র্যাঙ্কের জন্য। এই কিছু একটা দলের সিভিলিয়ানরা এই পোশাকগুলো পরে জনপদে নির্বাচনের আগে তারা ডিউটি করবে। বিভিন্ন বাড়িতে গিয়ে তারা বিভিন্ন নেতাকে ধরার জন্য যাবে বা নেতাকে ভয়ভীতি দেখানোর জন্য যাবে, এবং বিশেষ করে বাংলাদেশের যেসব দুর্গম এলাকায় সেনাবাহিনীর স্বাভাবিকভাবে থাকার কথা না, সেই সব জায়গায় এই ভুয়া পোশাকধারী আর্মি অফিসার এবং সৈনিকরা যাবে। এদের উদ্দেশ্য হলো যে, ধরেন একটা গ্রামে গিয়ে তারা কোনো একটা দলের নেতাকে খুঁজতে গেল, তখন হবে কি যে ওই গ্রামে ওই দলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে যে খাইছে রে, আর্মি আসছে এবং আর্মি বোধহয় এবার এই নির্বাচনে এই দলের এগেনস্টে কাজ করবে। So এই ভীতিটা যখন সারা দেশব্যাপী ছড়া যাবে, তাতে অন্য যে দল যাদের সমর্থকরা এই ভুয়া আর্মির পোশাক পরে নকল আর্মি অফিসার হয়ে বা সৈনিক হয়ে জনপদে যাবে, তারা বেনিফিটেড হবে। তো এই যে আর্মির পোশাক তৈরি করে ভুয়া আর্মি অফিসার, এর দ্বারা জনপদে ডিউটি দেওয়ানো হবে, এদের মাধ্যমে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার একটা চেষ্টা করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? এরকম এটা যদি সত্যি হয়, প্রথমত হলো যে আমরা সেনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে তথ্যটি আমরা পেয়েছি এটার সত্যতা যাচাই করা হোক, এবং যদি এটা সত্য হয় তাহলে যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক। আর যারা সাধারণ মানুষ আছেন, যাদের ভিকটিম হবার ঝুঁকি রয়েছে, তাদের জন্য কিছু টিপস আমি দিচ্ছি। যে প্রথমত হলো যে সেনাবাহিনী সাধারণত কোথাও গেলে গাড়িতে করে যায়, এবং তারা সাধারণত দুটো গাড়িতে করে যায়। এমন হতে পারে যে এই নির্বাচনকালীন হয়তো ভেহিকেলের লিমিটেশনস থাকতে পারে, যে পর্যাপ্ত গাড়ি সরবরাহ না করতে পারে, সেই ক্ষেত্রে একটা গাড়িতে যেতে পারে, বাট জেনারেলি আর্মি দুটা গাড়িতে মুভ করে। দ্বিতীয় হলো যে আর্মি মাঝে মধ্যে আবার ওই যে সিভিলিয়ানদের গাড়ি রিকুইজিশনে করা হয়, সেগুলো ব্যবহার করতে পারে, বাট সেখানে কার্ড থাকে আর কি, লেখা থাকে যে এটা নির্বাচনী কাজে সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত। সো আপনারা এইগুলো দেখবেন। দ্বিতীয় হলো যে দেখবেন যে অনেক সময় রাতে বিভিন্ন সময় সেনাবাহিনী, বিশেষ করে 2-3 দিন আগে, এই লিস্টেড ক্রিমিনালদের ধরার জন্য বা অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনীরা রাত্রে অভিযানে যায়। তো রাত্রে যারা অভিযানে যায়, এখানে মনে রাখবেন যে রাত্রে কখনো সেনাবাহিনী একা যায় না, হয় তাদের সাথে পুলিশ যায় অথবা র্যাব যায়। সুতরাং যদি দেখেন যে শুধু আর্মি এসেছে, তখন কিন্তু আপনি সন্দেহ করতে পারেন। আর যদি আপনার কখনো সন্দেহ হয়, তাহলে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের সাথে যোগাযোগ করবেন। এই কারণে আমি আপনাদের একটা অনুরোধ জানাবো যে আপনি নিকটস্থ সেনা ক্যাম্পের বা আর্মির যদি ওভারঅল কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে, যে এই নাম্বারে যোগাযোগ করুন, সেই নাম্বারগুলো আপনার সংগ্রহে রাখবেন, এবং যদি কোনো রকমের সন্দেহ হয় তাহলে এইসব নাম্বারে যোগাযোগ করবেন। এবার নির্বাচনে জয়লাভ করার জন্য একটা দল মানে একেবারে হাঁটু গেড়ে লেগেছে যাকে বলে আর কি, তারা দে আর রেডি টু গো টু এনি এক্সটেন্ট, এবং বুঝতেই পারছেন যে তারা এখন এই নকল আর্মি দিয়ে জনপদে ভীতি সৃষ্টি করারও একটা চেষ্টা করছে। এছাড়া আরো অনেক রকমের ইঞ্জিনিয়ারিং কথা আছে, সেগুলো নিয়ে আর বলবো না, কিন্তু এই অ্যালার্মিং এই খবরটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এবং আশা করি যে এ ব্যাপারে পর্যাপ্ত তদন্ত করা হবে। প্রিয় বন্ধু, বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সংবাদ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে?
একটি হলো ইতিহাস আর জনভিত্তি থাকায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেন বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। আরেকটি হলো আওয়ামী লীগ ফিরছে কিংবা ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় সবচেয়ে বড় একটি ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আবার মাইকেল কুগেলম্যানের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না। প্রশ্ন হলো, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আর গণমাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নির্বাচন আর গণভোটের চেয়ে আওয়ামী লীগ এবং দলটির নিষেধাজ্ঞা নিয়ে বেশি কথা বলছে কেন? বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো খেলা চলছে? একাধিক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা যে বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, সেই একই মত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এসব দেশ। সূত্রগুলো বলছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সে বৈঠকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশে উগ্রপন্থার বাড়বাড়ন্তের বিষয় নিয়ে আলোচনা হবে। আর 2 দিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ইস্যুতে এই 2 বিষয়ে আলোচনা হবে 4 ফেব্রুয়ারি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নতুন করে মোড় নেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেশ দুটিকে ভাবাচ্ছে। দর্শক, এসব খবরের চেয়ে বড় একটি প্রশ্ন হলো, আওয়ামী লীগ নিজে ফেরার জন্য কি করছে? দলটির একাধিক সূত্রে জানা গেছে সেখানেও আসতে পারে বড় ধরনের চমক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি ও কিছু মিত্রের চাপে গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে পারছে না সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দলটি। কিন্তু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও বিদেশি প্রভাবশালী গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, জনসমর্থন থাকার কারণে অগণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগকে সরকার বাইরে রাখায় নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠছে। তার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে। গত 30 ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে 26টি দেশ ও 60টি সংস্থার কাছে পর্যবেক্ষক পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে সংশ্লিষ্টদের 15 জানুয়ারির মধ্যে এই বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছিল। 30 জানুয়ারি নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে 16টি দেশ পর্যবেক্ষক পাঠাতে রাজি হয়েছে। তবে এর মধ্যে পশ্চিমা কোনো বড় দেশ নেই, এমনকি নেই পাশের দেশ ভারতও। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান যুক্তি দেখিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ডে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আল জাজিরাকে বলেছেন, এটি এমন নির্বাচন হবে যার পাশে একটি দাগ বা প্রশ্নচিহ্ন থেকে যাবে। একই মত দিয়েছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির সিনিয়র কনসালটেন্ট টমাস কিন। আইসিজি বলছে, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নির্বাচনে অনুপস্থিত থাকার কারণে কার্যত দলটির লাখো সমর্থক ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমন মত গত কয়েক মাসে বহু সংস্থা ও বিশ্লেষক বলেছেন। সম্প্রতি যেটি আন্তর্জাতিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলোর আলোচনায় উঠে আসছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা। 3রা ফেব্রুয়ারি ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির শিরোনাম হলো, বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতারা। রিপোর্টটির শুরুতে বলা হয়েছে, ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে অনেক মামলা আছে, কিন্তু কলকাতায় আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। প্রতিবেদনটির মূল কথা হলো, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস দলটির সভানেত্রী শেখ হাসিনা এখনো নায়কের বেশি দেশে ফিরতে পারবেন। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারানোর পর সহিংসতা এবং একের পর এক মামলার মুখে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ছাড়েন। তাদের মধ্যে 600-র বেশি আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় আশ্রয় নেন বলে তথ্য দিয়েছে গার্ডিয়ান। দর্শক, মামলার আসামি হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা এক অনন্য রেকর্ডের অধিকারী হয়েছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনায় সারা দেশে মোট 663টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 453টি। বিশ্বের কোনো জীবিত সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এতগুলো মামলা আর কোনো দেশে হয়নি। 2রা ফেব্রুয়ারি প্রকাশিত টিআইবির ওই রিপোর্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনে হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতার বিরুদ্ধে 2025 সালের 19 নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট 1785টি মামলা হয়। এ পর্যন্ত 106টি মামলার অভিযোগপত্র জমা পড়েছে। এর মধ্যে হত্যা মামলা 31টি। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য সহ 128 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে গার্ডিয়ান লিখছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির জন্য উস্কানি দিয়ে যাচ্ছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার জন্য। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন তাদের মধ্যে। গার্ডিয়ানকে সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 থেকে 16 ঘন্টা ফোন কল আর বৈঠক করে কাটান। তারা বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। গার্ডিয়ানের কাছে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেছেন, তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না, যদিও দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে, কিন্তু তার মনে হয় না খুব বেশি দিন এরকম থাকবে। 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল, নির্বাচনের নিষেধাজ্ঞা, হাসিনা নির্বাসন, আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বেশ ভালো রকমের জনসমর্থন রয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ দলটির আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর চেয়েও অনেক গভীরে বিস্তৃত। ফলে রাজনীতি থেকে দলটির পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, আওয়ামী লীগ মানে শুধু দলটির নেতৃত্ব নয়, দলটি সাংস্কৃতিক, সামাজিক এবং অন্যান্য শক্তির সঙ্গেও যুক্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষক কুগলম্যান আল জাজিরাকে বলেছেন, দক্ষিণ এশিয়ার বংশানুক্রমিক নেতৃত্বে পরিচালিত রাজনৈতিক দলগুলোর বৈশিষ্ট্য এমন যে তারা খুব কমই বিলুপ্ত হয়। কুগলম্যান আল জাজিরাকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। আওয়ামী লীগের বর্তমান সংকটকে দলটির চির প্রতিদ্বন্দ্বী বিএনপির দুঃসময়ের সঙ্গে তুলনা করেছেন কুগলম্যান। শেখ হাসিনার শাসনামলে প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি কার্যকর কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছিল। বর্তমানে ক্ষমতায় সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দলটি ফিরে এসেছে। সবচেয়ে বিস্ময়কর হলো, আওয়ামী লীগের ফেরার আলোচনাটি গুরুত্ব দিয়ে আলোচনায় তুলে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি। 2রা ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করে। অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা ঘনিয়ে আসছে নির্বাচন শিরোনামে প্রকাশিত এই নিবন্ধে 5টি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিশ্লেষণধর্মী এই নিবন্ধটি লিখেছেন ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট টমাসকিন। দর্শক, শুরু থেকে এই আইসিজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে আসছে। রাখাইন করিডোর দেওয়ার ইস্যুটি এই আইসিজি প্রথম আলোচনায় এনেছিল। আবার শেখ হাসিনা বক্তব্য দেয়াকে ঘিরে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রেক্ষিতে আইসিজি ভারতকে উত্তেজনামূলক বক্তব্য দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল। এমনকি গত নভেম্বরে শেখ হাসিনার মামলার রায় হওয়ার পর আইসিসি তাদের এক প্রতিবেদনে বলেছিল, ওই রায়ের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অথচ তার মাত্র 2.5 মাসের মধ্যে আইসিসি বলছে, নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শকাতর চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সমঝোতা। নিবন্ধে লেখা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা এবং তার শক্ত ভোট ভিত্তির কারণে দলটিকে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা সম্ভব নয়। ইতিহাস ও জনভিত্তির কারণে আওয়ামী লীগ চিরদিন রাজনীতির বাইরে থাকতে পারে না। এক্ষেত্রে ভারত সহ প্রভাবশালী দেশগুলো সংলাপের মাধ্যমে সমাধানের ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন
টমাসকিন। শুধু আন্তর্জাতিক পর্যায়ে কিংবা বিদেশি গণমাধ্যমেই নয়, স্থানীয়ভাবেও বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা চলছে। ৩রা ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির একজন প্রার্থী মন্তব্য করেছেন, তার দল ক্ষমতায় এলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মধ্যবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তাব দেবেন তিনি। কক্সবাজার ৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী কক্সবাজারের নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন। যদিও স্থানীয় অনেকেই মনে করেন বিএনপি ও জামাতের প্রার্থীরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য এসব কৌশলী মন্তব্য করছেন। তবে দলটির চেয়ারপারসন তারেক রহমানও কিছুদিন আগে টাইম ম্যাগাজিনকে বলেছেন, দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। সূত্রগুলো বলছে, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগ ইস্যুটি নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা কয়েকটি দেশের আশঙ্কা, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের চরমপন্থা ও উগ্রবাদের বিস্তার হচ্ছে। ২রা ফেব্রুয়ারি কলকাতার একটি বই প্রকাশনা অনুষ্ঠানে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়টি আন্তর্জাতিক শক্তিগুলোর নজরে এনেছেন। তিনি বলেছেন, উগ্রপন্থা ও সন্ত্রাসবাদকে আগামী অন্তত ৫ থেকে ১০ বছর, সম্ভব হলে তারও বেশি সময়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে শক্তিধর হয়ে ওঠা থেকে রুখে দেওয়ার এটাই শেষ সুযোগ। বাংলাদেশের সেনাবাহিনীর একটি সূত্র বলছে, পশ্চিমা দুটি দেশের রাষ্ট্রদূত বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। পশ্চিমা দাতা গোষ্ঠী ও দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সবশেষ পরিস্থিতি ও আওয়ামী লীগ এবং জঙ্গিবাদের ইস্যু নিয়ে ৭ ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছেন। যদিও তার সফরের মূল ইস্যু হলো দুষ্প্রাপ্য খনিজ, কিন্তু হঠাৎ করে ট্যারিফ ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নাটকীয় মোড় নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্তা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশে চরমপন্থার উত্থান। দর্শক, আন্তর্জাতিক মহল থেকে এসব তাগিদের চেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ দল হিসেবে নিজেদেরকে মাঠের রাজনীতিতে ফেরানোর জন্য কি করছে। গার্ডিয়ান লিখেছে, নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের সাফল্য ব্যর্থতার উপর। তাদের দাবি, এই নির্বাচন দেশে স্থিতিশীলতা বা শান্তি আনবে না, আর শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। সূত্রগুলো বলছে, দলটির করণীয় ঠিক করতে শেখ হাসিনার সাথে বৈঠক করার জন্য কলকাতা থেকে দিল্লি গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৯ জন নেতা। ৪ ফেব্রুয়ারি ওই বৈঠকটি হবে। সূত্রগুলো বলছে, রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কথা দলটির নেতাদের পক্ষ থেকে বলা হবে, যেটির ইঙ্গিত পাওয়া যায় সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। আবার কলকাতায় থাকা সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় গার্ডিয়ানকে বলেছেন, তারা সাধু ছিলেন না, পুরোপুরি গণতান্ত্রিকও ছিলেন না, ২০১৮ সালের নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ছিল না, সেটাও স্বীকার করেছেন তিনি। জানা গেছে, দলের দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে সাংগঠনিক কমিটিগুলো পুনর্গঠন করা সহ একাধিক কর্মসূচি ঠিক করেছে দলটি। কমিটি পুনর্গঠনের প্রক্রিয়াটি এরই মধ্যেই শুরু হয়ে গেছে। তার আগে নির্বাচনে যাতে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে না যান, সে ব্যাপারে আরও প্রচারণায় নামতে পারে দলটি। সবশেষ চমক থাকতে পারে শেখ হাসিনার পক্ষ থেকে। এখন এই পর্যন্ত। যে মিথ্যে বলবার স্বাধীনতা গণমাধ্যমের নেই। গতকাল টক শোতে দায়িত্ব নিয়ে বলা হয়েছে যে শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের সভাপতি নন এবং তার পরিবর্তে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ডিফ্যাক্টো সভাপতি হিসেবে কাজ করছেন। আমি এখনই প্রশ্ন রাখতে চাই যে এই যে তথ্যটা, এই তথ্যটার উৎস কি? কোত্থেকে এই তথ্যটা এলো? আওয়ামী লীগের কোন কাউন্সিলে বা বৈঠকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়া হয়েছে? আওয়ামী লীগের গঠনতন্ত্রে কারো কি ডিফ্যাক্টো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কোনো সুযোগ আছে কিনা? উত্তর যদি না হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা কি সংবাদ নাকি অপপ্রচার? এবার আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কথাটা পুরোপুরি মিথ্যা। কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই মিথ্যাটা এমন ভাবে বলা হয়েছে যেন কারো কারো মনে হবে বা অনেকেরই মনে হবে এটা আসলে ভেতরের কোনো সত্য।
এই যে ব্যাপারটা দেখলেন, এটাকে বলে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। আপনি আইন দেখালেন না, আপনি কোনো প্রমাণ দেখালেন না, কিন্তু এমন শব্দ ব্যবহার করলেন যাতে মানুষ সন্দেহ করতে শুরু করে, এবং এইটাই আসল খেলা। এবার আসেন একটু দেখি যে এই যে ডিফ্যাক্টো শব্দটা কি। আপনারা জানেন যে বিশেষ করে পশ্চিমা বিশ্বে আমরা জানি যে ছেলে মেয়ে একসাথে লিভ টুগেদার করে কিন্তু তারা লিগালি ম্যারিড না, তখন বলা হয় এটা একটা ডিফ্যাক্টো রিলেশনশিপ। এই ডিফ্যাক্টো শব্দটা এখানে একটা ভয়ঙ্কর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহৃত হয়েছে। ডিফ্যাক্টো শব্দটার আক্ষরিক অর্থ যদি বলার চেষ্টা করি তাহলে এটা হলো যে আইনে না থাকলেও বাস্তবে তিনি বস আর কি। তো এই শব্দটা রাজনীতিতে বিশেষ করে ব্যবহার করা হয় যখন আপনার সামনে কোনো প্রমাণ নেই, দলিল নেই, কিন্তু বিভ্রান্তি তৈরি করতে হবে। রাজনীতির ভাষায় একে বলে ন্যারেটিভ পয়জনিং। এক ফোঁটা সন্দেহ ঢুকিয়ে দিলেই ব্যাস, কাজ হয়ে গেল। এই যে শেখ হাসিনার দলের এখন আর সভাপতি নেই, তার ছেলে ডিফ্যাক্টো সভাপতি, এই কথাগুলো বলে কাদের লাভ? এই লাভ তাদের যারা চায় মানুষ ভাবুক যে শেখ হাসিনা এখন আর ঠিকমতো দলের নেতৃত্ব দিতে পারছে না, তিনি দুর্বল হয়ে গেছেন নেতা হিসেবে, এবং দলের মূল নেতৃত্ব এখন আর শেখ হাসিনার হাতে নেই, এটা অন্য কোথাও চলে গেছে। এইটাকে বলে পাওয়ার ভ্যাকিউম ন্যারেটিভ। তার মানে হলো যে নেতা নামে আছে, বাস্তবে নেই। যেটা আমরা বিএনপির দেখেছি যে খালেদা জিয়া নামে ছিলেন চেয়ারপারসন, কিন্তু তখন এটার ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তারেক রহমানই সব দায়িত্ব চালাতেন। এই গল্পটা রাজনীতিতে কিন্তু খুব পরিচিত, এবং বিশেষ করে যখন কোনো দলকে আক্রমণ করা হয়, দল ভাঙার চেষ্টা করা হয়, তখন এই গল্পটা আমরা খুব শুনে থাকি। এই যে সম্পাদক সাহেব এই অসত্য তথ্যটা জাতির সামনে দিলেন এবং একটা গুরুত্বপূর্ণ সময় দিলেন, তার বিপরীতে প্রকৃত সত্যটা আমি একটু তুলে ধরতে চাই। আমি দিল্লিতে যোগাযোগ করেছি, আমি আরো কয়েকজনের সাথে কথা বলে আমি একদম নিশ্চিত হয়েছি যে এই তথ্যটি মিথ্যে। আওয়ামী লীগের কোনো কাউন্সিল হয়নি, কোনো বৈঠক হয়নি, শেখ হাসিনার সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ডিফ্যাক্টো বলে সভাপতি বলে কিছু নেই, এবং সজীব ওয়াজেদ জয়ের তেমন কোনো সাংগঠনিক পদও এই মুহূর্তে নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। সুতরাং এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো কোনোটাই সত্য নয়। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে কেন এই সুপরিকল্পিত অপপ্রচার? এটা মানে কারণ খুব সোজা। একটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া, মাঠ পর্যায়ে একটা সন্দেহ তৈরি করা, এবং ভবিষ্যতে রাজনীতি নিয়ে গুজব ছড়ানোর জন্যই বেসিক্যালি এটা করা হচ্ছে। আজকে বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা, তাতে আমিও নিজেও খেয়াল করেছি যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু প্রচন্ড মানসিক স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছেন। তো এই সময়ে স্ট্রেসের মধ্যে যদি এরকম একটা খবর ছড়িয়ে দেওয়া যায় তাহলে তাদের আরো বেশি মানসিকভাবে দুর্বল হয়ে যাবার কথা। কিন্তু রাজনীতিতে ধৈর্য, রাজনীতিতে অপেক্ষা, রাজনীতিতে মনোবল শক্ত রাখা, এগুলো খুব জরুরি কিছু বিষয়। সো আওয়ামী লীগের যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ধরনের আরো অপপ্রচার সামনে আসবে, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। এই যে শেখ হাসিনার নামে এই অপপ্রচারটা ছড়ানো হচ্ছে, এটাকে বলে স্ট্র্যাটেজিক ডিসইনফরমেশন। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এবং এখানে বন্দুক লাগে না, এখানে শব্দই যথেষ্ট অস্ত্রের মতো কাজ করে। আমি সবসময় একটা কথা বলি যে বিভিন্ন দেশে, যেমন ধরেন ভারতের গান্ধী, পাকিস্তানের কায়েদে আজম জিন্না, আমেরিকার আব্রাহাম লিঙ্কন, এরকম বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিউবার ফিডেল ক্যাস্ট্রো, এরকম কিছু জাতীয় চরিত্র থাকেন যাদের সম্মানের সাথে সকল সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়। এর বাইরে আমাদের যে কোনো রাজনৈতিক নেতাই আলোচনার সমালোচনার পাত্র হতে পারেন। আমি তো সবসময় বলি যে আমাদের যিনি সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু এই যে মিথ্যে তথ্য ছড়ানো, এটা একটা বিপজ্জনক খেলা। এবং আজকে আপনি শেখ হাসিনার নামে মিথ্যে ছড়াচ্ছেন এবং অন্যরা আনন্দিত হচ্ছেন, সেটা ডিসেমিনেট করছেন,
কিন্তু এটাই তো শেষ না। কালকে আপনার বিরুদ্ধেও যে এই অস্ত্র প্রয়োগ করা হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? মিথ্যা দিয়ে সত্যকে চাপিয়ে রাখা যেমন যায় না, তেমন যারা মিথ্যে দিয়ে রাজনীতি করেন তারা কিন্তু দিনের শেষে ধরা খান। সুতরাং এই মুহূর্তে আমাদের সবাইকে খুব সচেতন হতে হবে। এরকম অপপ্রচার আপনার চারিপাশে দেখবেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সত্যটা খুঁজে নিতে হবে। সুন্দর কথা বলেছেন। সেটা হলো যে ওই পাকিস্তান নামক শয়তান, আসলে ওটা তো ক্যান্সার। শয়তানেরও তাও কোনো শয়তান দিয়ে তাও কাজ করানো তো উপকার হয়, এটা ক্যান্সার। পাকিস্তান হচ্ছে শুধু এই উপমহাদেশের ক্যান্সার না, পাকিস্তান হচ্ছে পৃথিবীর জন্য এই ক্যান্সার। এমনকি খোদ পাকিস্তান নামক রাষ্ট্রটির জন্য তারা ক্যান্সার। আপনি দেখেছেন যে তাদের কিভাবে বেলুচিস্তানে ৭৫ বছর যাবৎ তারা কিভাবে নিজের দেশের মানুষকেই মেরে আসছে। এমনকি আমাদের তো ৭১-এ মেরেছে, এটা তো সারা পৃথিবী জানে। ফুড চেইন শুধু কেটে দেওয়া না, কমরেড ভাই ঠিকই বলেছেন, আমাদের কমরেড সামাদ ভাই। ভারত শুধু ঘোষণা করবে, আমি তো বলেছি আপনাদের যে বলবে, ধরেন এটা এখন জানুয়ারি মাস, এটা বারবার বলে আসতেছে। ভারত শুধু বলবে যে ফেব্রুয়ারি মাস, এপ্রিল মাসের মানে একটা এপ্রিল ফুল দিল আর কি, আমাদের মনে করেন ঘোষণা দিল এপ্রিল মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে যে কোনো ভারতীয় যে কোনো পণ্য নিষিদ্ধ করে দেওয়া হবে। যে কোনো পণ্য নিষিদ্ধ করে দেওয়া হবে, রপ্তানি মানে আমদানি রপ্তানি বন্ধ। ১ তারিখে শুধু ঘোষণা দিবে, এই ৩ মাসের মধ্যে দেখবেন বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। নিজেরাই নিজেদের খেয়ে ফেলবে, মেরে কেটে খেয়ে ফেলবে। নিজেদের মধ্যে ছিনতাই, চুরি, রাহাজানি, গুদামজাত করতে গিয়ে নিজেরাই মারা যাবে। মানে কেটেও দিতে হবে না। তো এরকম একটা দেশের সাথে ভারত যুদ্ধে যাবে না। আমাদের কমরেড সামাদ ভাই ঠিকই বলেছেন যে ভারত প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নামক শয়তান যাতে বাংলাদেশের ভূমি ব্যবহার করে বড় কিছু না ঘটাতে পারে, তার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে। আর এই মুহূর্তে বাংলাদেশ আপনি দেখেন, পাকিস্তান যে বাংলাদেশকে কন্ট্রোলে নিয়েছে তার একটা নমুনা আপনাদের শোনায়। অনেক নমুনাই আছে, আরেকটা দেখায় সর্বশেষ। কি বলেছে পাকিস্তান? যে ভারতের সাথে বাংলাদেশ খেলবে না বলে তারাও নাকি খেলবে না। এরকম বদমাইশি একটা আলাপ তুলেছে তারা। তার মানে বোঝা গেল যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে যে একটা ঝামেলা বাঁধিয়েছে, এটার পিছনে আসলে কলকাঠি নাড়িয়েছে এই পাকিস্তানিরাই। এটা পরিষ্কার, কোনো সন্দেহ নেই। এখন আমরা কি করি? আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা কি করি? সামাদ ভাই আজকে যে প্রশ্নটা তুললেন, একটা মারাত্মক প্রশ্ন তুলেছেন। সত্যি যদি ভারতীয়রা এটা বলে বসে, যেহেতু যেহেতু পাকিস্তান বলতেছে এই যুদ্ধ হয়েছে ভারতের সাথে, বাংলাদেশের বাঙ্গুরাও বলতেছে ভারতের সাথে যুদ্ধ হয়েছে। এমনকি এরা মাইক মেরে বলে, ফেসবুকে লেখে, পোস্ট দেয়, কলাম লেখে, টিভিতে এসে বলে যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। এখন এই যে কমরেড সামাদ ভাই যে মনে করিয়ে দিলেন, আসলে আমি যে বারবার বলি যে ভারত হলো শক্তিমান নিরীহ প্রতিবেশী। যদি উনি ভেজাইলা প্রতিবেশী হইতেন, তাহলে সামাদ ভাই যেটা বলছে, যে কোনো অজুহাতে বাংলাদেশকে সরাসরি দখল করে নিত এবং দলিল হিসেবে আন্তর্জাতিক আদালতে প্রুফ করে দিত যে জামাতের আমির বলছে, সাদা শকুন বলছে, তার গ্যাংয়েরা বলছে, বিএনপি বলছে, জামাতের রেডিমেড কিছু ব্যারিস্টার আছে যাদের কোনো সনদি নাই, নামের আগে লেখে ব্যারিস্টার। আপনি দেখবেন জামাতের যত ব্যারিস্টারের অধ্যক্ষ, নিশ্চিত থাকেন এদের 90% ভুয়া। ওই প্রাইমারি স্কুলের কোচিং সেন্টারের প্রিন্সিপাল, সে লেখে অধ্যক্ষ। দেখবেন কোচিং সেন্টারে পড়ায়, সে লিখবে লেকচারার। আর যে মনে করেন ছিল জামাতের লেকচারার 1 বছর 2 বছর, যেমন রাজাকার কুল শিরোমণি গোলাম আজম 3 বছর কোন কলেজের যেন লেকচারার ছিল, রংপুর এই সুধীর ভাই, কারমাইকেল কলেজ। এই সুধীর ভাই তার নামের পিছনে লিখে গোলাম আজম জামাত ছেড়ে বছর চালায়। এই নির্লজ্জ বেহায়াদের আমি বুঝে উঠতে পারি না। আর কত বলবো আমরা? সরমনে পীর শেষে বলছে যাদের মতো মিথ্যাবাদী কেউ না, আজকেও বলছে, কালকে বলছে যাদের মতো মিথ্যাবাদী নাই, যদিও কিছুদিনের জন্য জোট করেছিল। সরমনে পীরকে তো আমি আবার চামড়া নাই পীর বলি, তাই চামড়া নাই পীর চামড়া গজানোর জন্য জামাতের সাথে জোট করছিল কয়েকদিন, বোধহয় হিসাব নিকাশে মিলে নাই। এখন আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। এখন বলতেছে আমরা যখন বলি জামাত মিথ্যাবাদী, তখন দেখলাম এই চামড়া নাই পীরের মুরিদেরাও আমাদের গালাগালি করতো। জামাত তো গালাগালি করবেই। এখন চামড়া নাই পীরের যে পীর, মুরিদদের পীর, এরাই এখন 2 ভাই মিলে বলতেছে জামাত হলো মিথ্যাবাদী। মানে আমরা যাহা আগে বলি তাহা এরা পরে বলে। গালাগালিটার মধ্যে থেকে আমরা, কমরেড সামাদ ভাই, আমি, আপনি, এগুলো ফাও আমরা শুনি। যাই হোক, এটা আমাদের কপাল, কিছু করার নাই, মেনে নিই, জেনে শুনে বিষ করেছি পান। কমরেড সামাদ ভাই যেটা বললেন, ভারত যদি সত্যি এই চিন্তাটা করে দলিল হিসেবে আন্তর্জাতিক আদালতে বিএনপি, জামাত, হেফাজত, আমার ভাবির পোলাদের কলাম, ভাবির পোলাদের পোস্ট,
এগুলো মোটামুটি আদালতে দিলেই হবে যে এই যে দেখো বাংলাদেশের লোকই সাক্ষী দিছে আওয়ামী লীগ ছাড়া, যারা আওয়ামী লীগ করে আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছাড়া সবাই সাক্ষী দিছে যে এই যুদ্ধটা হয়েছে ভারত পাকিস্তান, তাহলে দেশটা তার। যেহেতু জমিনে বলছে যে মানে আপনি আমরা সবাই জানি যে এটা রূপচাঁদের জমি, কিন্তু আপনার ভাই ভাতিজা পোলারাই যদি বলে না 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 এই জমিনে তো যুদ্ধ করছে কমরেড সামাদ আর শেখ ফরিদ, তাহলে তো জমি আমাদের হয়ে যায় ভাই, তাতে আপনার ছেলের কথাতেই। তো এইভাবে যদি সত্যি ভারত নিয়ে নেয় বা ভারতের জনগণ মনে করে যে একটা চান্স পাইছি, ওই যে বললাম যে ভারতের জনগণও ভেজাইলা না, রাষ্ট্রটাও ভেজাইলা না, তাহলে তখন কিন্তু এই